আমি রেহানা মারিয়ামের নূরের জন্য আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছি, পুরো এশিয়ার মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি। তো ওই সিনেমার জন্য যদি আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেতাম সেটা আমার দেশের ব্যর্থতা হতো। কিন্তু হুম। আমার সিনেমা আরো অনেকগুলো ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার যোগ্য ছিল, কিন্তু সেটা পায় নাই। জামাতে আমিরের ব্যাপারটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমার জামাতে ইসলাম এবং শিবিরের ওনারা যখন কথা বলেন, আমি ওনাদের কথায় কিন্তু বিমোহিত হই। আমার আমার ভীষণ ভালো লাগে যে কোনো নেতা এইভাবে সেন্সিবল কথা বলছে, ঠিক হুম। আছে। হুম। কিন্তু যখনই নারী প্রসঙ্গ আসে এবং আমাদের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আসে, তখন তাদের যে অবস্থান সেটা 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 আমাকে মানে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করে। যে একজন নেতা অবশ্যই এমন ভাবে কথা বলবেন যে কথা শুনে আমি ইন্সপায়ার্ড হব, আমার মনে হবে যে হ্যাঁ আমি আসলে এরকম হতে চাই। কিন্তু তাদের নারী বিষয়ে তাদের অবস্থান এবং তাদের মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের যে অবস্থান সেটা প্রশ্নবিদ্ধ একটা জায়গায় আছে, এবং সেই জায়গায় আমি এগ্রি করি না। এবং আমি কোনোভাবেই চাই না যে জামাতে ইসলাম হোক বা যে কোনো উগ্রপন্থী ইসলামিস্ট কোনো দল হোক কিংবা যে কোনো উগ্রপন্থী দল হোক, আমি চাই না যে পাওয়ারে আসুক। ডেফিনেটলি, নেভার এভার। আমি একটা কথা বলতে চাই তানভীর ভাই, জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ, অলওয়েজ। আপনি ট্রু। ধরেন আজকে আমি রেহানা মারিয়াম নূরের জন্য পুরস্কার পেয়েছি, সেইটা একদম জেনুইন, বিকজ আমি রেহানা মারিয়াম নূরের জন্য আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছি, পুরো এশিয়ার মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি। তো ওই সিনেমার জন্য যদি আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেতাম সেটা আমার দেশের ব্যর্থতা হতো। কিন্তু হুম। আমার সিনেমা আরো অনেকগুলো ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার যোগ্য ছিল, কিন্তু সেটা পায় নাই। কিন্তু এরকম অনেক সিনেমা আছে যেগুলো ধরেন শুধুমাত্র অনুদানের সিনেমা বলে কিংবা কোনো রকমের আম, সরকারি কোনো উম, বড় ব্যক্তিত্বের কাছাকাছি লোক বলে তার সিনেমায় অনেকগুলো পুরস্কার পাওয়া হয়েছে। সো আমি আমার বারের কথা বলছি, এবং অন্যান্য বারও বিভিন্ন প্রশ্নবিদ্ধ পুরস্কার কিন্তু দেয়া হয়। তো যারা ধরেন জেনুইনলি পায় তখন তাদের পুরস্কারটা তখন প্রশ্নবিদ্ধ হয়, এটা স্বাভাবিক। জামাতে আমিরের ব্যাপারটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমার জামাতে ইসলাম এবং শিবিরের ওনারা যখন কথা বলেন, আমি ওনাদের কথায় কিন্তু বিমোহিত হই। আমার আমার ভীষণ ভালো লাগে যে কোনো নেতা এইভাবে সেন্সিবল কথা বলছে, ঠিক হুম। আছে। হুম। কিন্তু যখনই নারী প্রসঙ্গ আসে এবং আমাদের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আসে, তখন তাদের যে অবস্থান সেটা 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 আমাকে মানে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করে। আমি আমি তাদের এই স্টেপগুলোর সাথে একমত না। কিন্তু তাদের যে সাংগঠনিক যে প্রক্রিয়া, তাদের যে নেতা নির্বাচন করার প্রক্রিয়া এবং নেতাদের যে কথা বলার আহ উম, সৌন্দর্য, সেটা আমাকে বিমোহিত করে, আমার আমার ভালো লাগে। বিকজ আমার মনে হয় যে একজন নেতা অবশ্যই এমন ভাবে কথা বলবেন যে কথা শুনে আমি ইন্সপায়ার্ড হব, আমার মনে হবে যে হ্যাঁ আমি আসলে এরকম হতে চাই। কিন্তু তাদের নারী বিষয়ে তাদের অবস্থান এবং তাদের মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের যে অবস্থান সেটা প্রশ্নবিদ্ধ একটা জায়গায় আছে, এবং সেই জায়গায় আমি এগ্রি করি না। এবং আমি কোনোভাবেই চাই না যে জামাতে ইসলাম হোক বা যে কোনো উগ্রপন্থী ইসলামিস্ট কোনো দল হোক কিংবা যে কোনো উগ্রপন্থী দল হোক, আমি চাই না যে পাওয়ারে আসুক। ডেফিনেটলি, নেভার এভার। তারা দোষর ছিল এই কথাটার সাথে তো আমি একমতই না। বিকজ আরিফিন শুভ এই মুজিব সিনেমার জন্য যেই মানে কষ্ট করেছে একজন অ্যাক্টর হিসেবে, আমি সেলুট জানাই তাকে। মানে এটা আরিফিন শুভর জীবনের করা অন্যতম শ্রেষ্ঠ কাজ। কিন্তু এখন একজন ডিরেক্টর এবং প্রডিউসার যদি ব্যর্থ হয় সেই সিনেমাটা বানাতে, সেটা তো হুম। একজন অ্যাক্টরের দোষ না, রাইট। ঠিক আছে। হুম। এবং আরেকটা হচ্ছে যে তাদেরকে জায়গা দেওয়ার কিছু নাই, তার শুভর জায়গা শুভর আছে। শুভ একজন অ্যাক্টর, শুভর জায়গা আবার নতুন করে দেওয়ার কিছু নাই। শুভর যারা ভক্ত আছে তারা শুভর ভক্তই থাকবে। সো আপনারা যারা এরকম ভাবছেন যে যারা আর্টিস্ট তারা, না না না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দেখেন ভাইয়া, মানে এই গণভবনে যে কে কি করেছে আমরা সবাই জানি, এবং আমি স্পেশালি খুব বেশি জানি। হ্যাঁ, হ্যাঁ। বিকজ আমি সবকিছু অনেক কাছে থেকে দেখেছি, দেখেছো। ঠিক আছে। সবার সবার এক ধরনের ইচ্ছা ছিল যে তারা এমপি হয়ে যাবে, যেহেতু এই ধরনের একটা সুযোগ আছে। যে ধরেন আমরা কয়েকদিন ঘোরাঘুরি করলে আমরা সংরক্ষিত আসনে এমপি হয়ে যাব। সো কারো কারো ওই ইচ্ছাটা থাকতেই পারে, এটা এটা দোষের কিছু না। কিন্তু
আপনি যদি তুমিও একজন তুমিও কি চেয়েছিলে ওই সময় এমপি হইতে, মানে সংরক্ষিত আসনের না, লবি আমি বলেছি আপনার শোতে যে আমি 2018-এ ভেবেছিলাম, কিন্তু তারপরে হয়েছিল? আমার মনে হয়েছে যে ও মাই গড, আমি এর থেকে 100 হাত দূরে থাকো। সো তারপরে আমি চলে আসছি, অ্যান্ড 2024-এ আমি আমি ইলেকশন ক্যাম্পেইনে পর্যন্ত যাই নাই, বাট আমি জানতাম যে কি হচ্ছে। হ্যাঁ, যেহেতু আমি সবার সাথে পরিচিত ছিলাম, আমি তো আসলে অনেক ক্লোজ ছিলাম তাদের সাথে, সো আমি জানি যে কি হচ্ছে। সো আচ্ছা। আপনি ধরেন, মানে ব্যাপারটা এরকম না। আর আমি আমি আপনাকে আপনার শোতেই বলেছিলাম যে দেখেন ভাইয়া, আমি একজন ডেন্টিস্ট এবং আমি একজন ইন্টারন্যাশনাল মানে রিকগনিশন পাওয়া একজন অ্যাক্ট্রেস। সো সেটাই। যদি আমি হিসাব করা হয় তাহলে আমি নমিনেশনে সবার আগে, মানে আমার নামটাই থাকবে। সো তারপরও আমার কখনো মনে হয় নাই, আমি আমি এটা বলতে পারি 2024-এ আমার কখনো মনে হয় নাই যে আমি আসলে সংরক্ষিত আসনের জন্য নমিনেশন কিনতেও চাই। আমি ইভেন ক্যাম্পেইনেও যাই নাই, বিকজ আমার কাছে মনে হয়েছে যে এই অন্যায়টা হচ্ছে। আমি 2018-এ গিয়েছিলাম, আমি কেন গিয়েছিলাম আমি আপনাকে বলেছি, আপনার সাথেই বলেছি যে আমি বাধ্য হয়ে গিয়েছিলাম, বিকজ আমার বাচ্চার বাবার সাথে আমার প্রবলেম চলছিল, তখন আমার ক্ষমতার কাছাকাছি থাকা বলেছো। দরকার ছিল। সো ক্ষমতার কাছাকাছি আমি থেকেছি, এবং বাংলাদেশে টিকে থাকার জন্য ক্ষমতা এবং টাকা ভীষণ প্রয়োজন। তো আমার তো টাকা নাই এবং ক্ষমতাও নাই আসলে ওই অর্থে, বিকজ আমি কাউকে হাতে রাখতে পারি না। তো আমি চেষ্টা করেছি যে আমি সবার সাথে একটা সুসম্পর্ক রাখবো, যাতে আমার আমার এই জায়গায়, আমার এই দেশে থাকাটা মানে একটু স্মুথ হয়। সো এটা আমার চেষ্টা ছিল, বাট আমি 2024-এ আর আমি আমি চাই নাই, আমি যাইও নাই আসলে। আমি তো করছি না, আমাকে তো সবাই বলছে হুজুররা আমাকে মেরে ফেলবে। আমি যেহেতু বলছি যে জামাতকে আমি পাওয়ারে দেখতে চাই না, তো আমি যে কতবার মরলাম, তো মরতে মরতে এখন ধরেন আমি হয়ে গেছি, ওইটাকে কি বলে, মমি মমি। মানে ইমিউন হয়ে গেছি। এখন ধরেন মরার ইমিউনিটি ডেভেলপ করছে আমার, যে মরার কথা বললে ধরেন আর ভয় লাগে না, যে ঠিক আছে মরে গেলাম না হয়। আন্দোলন করার জন্য ডিজার্ভ করি না, আমি আমার যোগ্যতায় রিজার্ভ করি ভাইয়া। এক্স্যাক্টলি, আমি তো তাই মনে করি। আছে। হ্যাঁ, কিন্তু আমি আমার যোগ্যতা ডিজার্ভ করি। আমি আমি বাংলাদেশের বাইরে অনেক জায়গায় জুরি বোর্ডে ছিলাম, এবং আমি কোনো সরকারি জুরি বোর্ডে না, এটা একটা মেরিল প্রথম আলো পুরস্কার, যেটা বাংলাদেশের বেসরকারি প্রেস্টিজিয়াস একটা পুরস্কার। এবং যেখানে আফজাল হোসেন ছিল, সেখানে আর রাশেদ ভাই ছিল, খসরু ভাই ছিল, আরো অনেকে ছিল। সো তারা তো সরাসরি জুলাই বিপ্লবে অংশগ্রহণও করেন নাই অনেকে। সো তারা তো ছিল, তারা তাহলে কোন কোঠায় আসলে গেছে। আমি বড় ছোট মাঝারি ছবির মধ্যে আমি চাই যে সবার ছবি সবাই দেখুক, কিন্তু আমি চাই যে এশা মার্ডার দেখুক, কারণ বাংলাদেশে নারী প্রধান গল্পে কাজ হয় না। সো অনেকদিন পর এরকম একটা গল্পে কাজ হয়েছে, এবং সেই সিনেমাটা ঈদে রিলিজ করার সাহস করেছে ডিরেক্টর প্রডিউসার। সো আমি বিশ্বাস করি যে যারা আমার ভক্ত আছে, যারা আমাকে পছন্দ করে, তারা অবশ্যই হলে এসে সিনেমাটা দেখবে। এবং যার যার সিনেমা তার তার জায়গায় থাকবে, আমার সিনেমা আমার জায়গায় থাকবে। সো দেখা যাক, আল্লাহ ভরসা। আমার কখনো কি অনেক ছিল? আমার জীবনে, পুরা জীবনে 3টা সিনেমা। আপনি কি বলেন এগুলা? আমি বেছে বেছে কাজ করতে চাই, আমি যেরকম ক্যারেক্টার চাই সেগুলো খুঁজছি। সো সেইভাবে কাজ করছি, আমার মতো করে কাজ করছি, আমি আমার মতো কাজ করছি, কম বেশি করার কিছু নাই। আমার যখন যেটা মনে হবে আমি সেটা করব। আমি একজন স্বাধীন মানুষ, স্বাধীন নাগরিক, স্বাধীন অ্যাক্টর। সো আমার যখন মনে হবে আমি কাজ করব, যখন মনে হবে না আমি করব না। সো এটা কারো কি মনে হচ্ছে সেটা দিয়ে আমার কিছু আসে যায় না ভাইয়া। আমাদের সময়ে আমি একটা কথা বলেছিলাম যে এটা মাত্র শুরু। সো আমি, আমার ভালো লাগছে যে আমার কথাটা কাজে লেগেছে, যে এটা আসলে মাত্র শুরু ছিল। সো আমি চাই যে প্রতি বছরই কোনো না কোনো সিনেমা বা কাজে অফিসিয়ালি সিলেক্টেড হোক, বাংলাদেশের মানুষ যাক, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রের, মানে সিনেমা চলচ্চিত্রের ইতিহাসে আসলে বাংলাদেশের নামটাও লেখা হোক। তো এটা তো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে চাবো। তো সে যে ছবি নিয়েই যেই যাক না কেন, আমি তো তাকে অভিনন্দন জানাবো এবং তাদের পাশে থাকবো। এগুলো এগুলো ভাইয়া এই এগুলো যে এই ভাইয়া ডিবেট, একান্তই, এগুলো ভাইয়া একান্তই পলিটিক্যাল মুভ। সো এগুলো নিয়ে আমি কোনো পলিটিক্যাল মন্তব্য মুভ। করতে চাই না। এগুলো একান্তই পলিটিক্যাল মুভ। এটা এটা যে যে রাজনৈতিক দলের এক একটা পলিটিক্যাল মুভ থাকে, হ্যাঁ। আলটিমেটলি দিন শেষে সবাই এক। আমি আমার আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এত বছর ক্ষমতার কাছাকাছি থেকে, যে আলটিমেটলি সবাই সবার আত্মীয়, সবার সাথে সবার ছেলে মেয়ের বিয়ে হয়।
মাঝখান থেকে ধরেন অসহায় নিরীহ মানুষগুলো মারামারি করে অস্থির হয়ে যায়, কিন্তু তারা তারা একসাথে বিরিয়ানি খায় এন্ড বিদেশ ঘুরতে যায়। তো এগুলো মানুষ দেখানো কিছু ব্যাপার থাকে, স্টান্টবাজি থাকে। এটা পলিটিক্যাল মুভ, এবং পলিটিক্যাল সব মুভের সাথে তো আসলে সবসময় আপনি একমত হতে পারবেন না। না না, এটা এটা কিছুটা অনেকটা অনেক সময় তো এটা বানানোও হয়, মানে ধরেন একটা ফেক ইমেজ ক্রিয়েট করা হয়। বোঝাবুঝি কিছু নাই, সে বলেছে যে আমি আমি ইলেকশন ক্যাম্পেইন কেন করছি, সো বাঁধন তুমি ইন্ডিয়া চলে যাও। হি ওয়াজ রাইট দেন, মানে এটা এরকম না সে তখন ভুল বলেছে। আমি যে বলতেছি পদ্মা সেতু বানাইছে ভালো করছে, তো সে তখন কি বলবে, সে যেহেতু এই দলের প্রতি ক্ষিপ্ত ছিল, তো সে এটা বলেছে, তার ওই ওই কথাও, তার ওই স্টেটমেন্টও ভুল না। প্রথমে তো আমি যখন খুফিয়া করি তখন আমাকে রয়ের এজেন্ট বলা হয়েছিল। তারপর যখন জুলাইয়ের অভ্যুত্থানে আমি অংশগ্রহণ করি তখন সিআইএ এর এজেন্ট এবং ইউএসএআইডি টাকা খেয়েছি এটা বলেছে। তারপর মুসাদের এজেন্টও বলেছে। তারপর জামাতের এজেন্ট বলেছে, যেহেতু জামাতের আমিরের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তারপরে ঘুরে ফিরে আবার রয়ের এজেন্ট হয়ে গেছি, বিকজ আমি বলেছি ইলেকশন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চাই। তো এখন ধরেন এটা শিফট হতেই থাকছে, খুবই হাস্যকর। তো আমার কাছে ব্যাপারটা খুবই হাস্যকর মনে হয়েছে, তাই আমি মানে এটাকে আসলে এইভাবে প্রেজেন্ট করেছি।